Always be caring. আমাদের এবিসি সিরিজের এই এপিসোডে আমাদের সঙ্গে আজ ডক্টর পদ্মকলি কর, কলকাতার বিখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট, লেখিকা এবং জীবন ও প্রকৃতির খোঁজে যিনি ভ্রমণ করতে ভালোবাসেন। অলওয়েজ বি কেয়ারিং সিরিজে আজকে আলোকপাত করবেন বিশেষজ্ঞ ডক্টর পদ্মকলি কর। আজকে আমাদের আলোচনার বিষয় দুটো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, পার্কিনসন্স ডিজিজ অ্যান্ড ডিমেনশিয়া। এই দুটোই যদিও বেসিক্যালি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেখানে দেখা যায় যে ব্রেনের যে নিউরনস বা নার্ভ সেলস সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই ডিজিজে দেখা যায় যে অনেক সময় নানা রকম আচরণ, পেশেন্টের ব্যবহার, আচরণে নানা রকম পরিবর্তন দেখা যায় এবং এই পরিবর্তনগুলো নানা রকম হতে পারে, যেরকম অবসাদ হতে পারে, ডিপ্রেশন হতে পারে, উৎকণ্ঠা বা অ্যাংজাইটি হতে পারে, সাইকোসিস হতে পারে, প্রচণ্ড উত্তেজনা হতে পারে, ঘুমের ডিস্টারবেন্স হতে পারে, যে রাতভর পেশেন্ট হয়তো ঘুমোচ্ছেই না কিন্তু দিনের বেলা সে ঘুমিয়ে পড়ছে, ড্রাউজি হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক সিমটমই ডিমেনশিয়াতে আমরা দেখতে পাই। এখন ডিমেনশিয়ার এই যে সিমটমসগুলো, সাইকোলজিক্যাল যে আমি বললাম আচরণ, বিহেভিয়ারাল যে সিমটমসগুলো, তার সাথে যে ভুলে যাওয়ার ব্যাপারটা, যে মেমোরি লসের ব্যাপারটা, এই সব কিছু মিলিয়ে ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যায়। আর দেখা যায় যে ব্রেনের ডিফারেন্ট এরিয়াতে যে নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে, এই যেরকম কয়েকটা এরিয়া আমি বলছি, যে লিম্বিক সিস্টেম বা ফ্রন্টোটেম্পোরাল কর্টেক্স, যেটা সামনের দিকে ব্রেনের অংশ, সেই জায়গার নার্ভসগুলো যখন শুকিয়ে যাচ্ছে, তখন সেটা একটা মেইন কজ যে তার থেকে আচরণগত বা ব্যবহারগত নানা রকম সিমটম বা লক্ষণ দেখা যেতে পারে। তার সাথে তো একটা রিয়াকশনও থাকে পেশেন্টের, যে সে তার নর্মাল অ্যাক্টিভিটিস গুলোর থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যার ফলে তার মধ্যে একটা ডিপ্রেশনের বা অবসাদের সিমটম দেখা দিতে পারে। এবার আমি এটাও বলতে চাই যে ডিপ্রেশন ছাড়াও কিন্তু অ্যাংজাইটি বা সাইকোসিস, ভায়োলেন্স, এইসবও কিন্তু ডিমেনশিয়া পেশেন্টদের মধ্যে দেখা যেতে পারে।
আর এখানে আমি বলে নিই যে অনেকগুলো টাইপ অফ ডিমেনশিয়া আছে, যেগুলো স্লাইডে এখন দেখা যাবে। আমি নামগুলো কিছু কিছু বলছি। যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ভাস্কুলার ডিমেনশিয়া, মিক্সড টাইপ অফ ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, লিউই বডি ডিমেনশিয়া, অ্যালকোহলিক ডিমেনশিয়া, এই অনেক ধরনের ডিমেনশিয়া হতে পারে। কিন্তু যেই ডিমেনশিয়া সবচেয়ে কমন এবং সবথেকে বেশি বয়স্ক লোকেদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিমেনশিয়া। অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে দেখা যাচ্ছে যে অ্যাবাউট 15 মিলিয়ন লোক পৃথিবীতে এই রোগে আক্রান্ত। এবং রিসার্চে দেখা গেছে যে অ্যালজাইমার্স ডিমেনশিয়া বা ভাস্কুলার ডিমেনশিয়া, এই যে ডিফারেন্ট টাইপ অফ ডিমেনশিয়া, এতে কিন্তু সাইকোলজিক্যাল সিমটমস বা আচরণগত বা ব্যবহারগত যে সিমটমস গুলো আলাদা হতে পারে। যেরকম অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে দেখা যায় যে পেশেন্টের মধ্যে ভায়োলেন্স, রাগ, উত্তেজনা, হ্যালুসিনেশন, নানা রকম ভুল ভ্রান্তি, তাদের চিন্তাধারায়, যাকে আমরা ডেলিউশন বলি আমাদের সায়েন্টিফিক জার্গনে, তো সেইগুলো দেখা যেতে পারে। আর অ্যাট দ্য সেম টাইম পেশেন্টদের মধ্যে অ্যাপার্ট ফ্রম এই যে ইয়েগুলো দেখা যাচ্ছে, ডেলিউশন, সাইকোসিস, তাছাড়াও ভার্বাল অ্যাগ্রেশন, মানে মুখে তারা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, ফিজিক্যালি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, হাতে পায়ে তারা মানে ভায়োলেন্ট হয়ে যেতে পারে, এবং এর ফলে পেশেন্টদের ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় কখনো কখনো। তো এগুলো কিন্তু অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে বেশি দেখা যায়। আবার ভাস্কুলার ডিমেনশিয়া যেটা, সেইটাতে দেখা যায় যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবসাদ, উৎকণ্ঠা, এইগুলো পেশেন্টদের মধ্যে অনেক বেশি হচ্ছে। আর তাছাড়াও আমরা বলতে পারি যে এছাড়াও আরো অনেক রকম সিমটম, ডিফারেন্ট আচরণগত, ব্যবহারগত সিমটম দেখা যেতে পারে, ডিপেন্ডিং যে কোন স্টেজ আছে ডিমেনশিয়া তার উপরে নির্ভর করে। ডিমেনশিয়ার যদি আর্লি স্টেজ হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে অবসাদ, উৎকণ্ঠা, এইগুলো বেশি কমন। কিন্তু আবার ডিমেনশিয়া যদি আরেকটু প্রোগ্রেস করে যায়, তখন দেখা যায় যে সাইকোসিস, যেগুলো আমি বললাম, হ্যালুসিনেশন, ফলস বিলিফ, মানে মিথ্যে কিছু চিন্তা ভাবনা, এগুলো বেশি কমন হয়ে যায়। আবার যখন আমরা দেখি যে ডিমেনশিয়া খুব বেশি রকম অ্যাডভান্সড হয়ে গেছে, তখন কিন্তু মেমোরি লস বা স্মৃতিভ্রংশ ব্যাপারটা এত বেশি প্রমিনেন্ট হয়ে যায় যে আচরণগত যে সিমটমগুলো, সেগুলো কিন্তু তখন অনেকটাই চাপা পড়ে যায়। ডিমেনশিয়া যেটা আমি বলছিলাম, যে অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ভীষণ বেশি ভায়োলেন্ট বা উত্তেজিত হয়ে যাচ্ছে, এবং সে নিজের ইউরিন বা বাওয়েল ফাংশন, এগুলোকে কন্ট্রোল করতে পারছে না। মাঝে মাঝে এরা বাড়ি থেকে বেরিয়ে দূর দূরান্তে চলে যেতে পারে, এবং রাস্তা ভুলে যাওয়ার ফলে আবার চীনে তাদের পক্ষে ফেরত আসাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর এগুলো কিন্তু যারা পেশেন্টদের কেয়ার নেয়, যারা পেশেন্টদের দেখভাল করে, তাদের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করে। কারণ সবসময় তাদের 24 ঘন্টা এইভাবে পেশেন্টকে চোখে চোখে রাখা হয়তো সবসময় সম্ভবপর হয়ে ওঠে না, এবং এর ফলে দেখা যায় যে অনেক সময় পেশেন্টকে হসপিটালে ভর্তি করে দিতে হচ্ছে। যদিও মানে হয়তো বাড়িতে ম্যানেজ করা যেত 24 ঘন্টা তাকে চোখে চোখে রাখতে পারলে, কিন্তু সেটা সম্ভব না হওয়ার ফলে তাকে হসপিটালে দিয়ে দিতে হচ্ছে। এবার আসছি যে আমাদের চিকিৎসা পদ্ধতি, যে আমরা যদি ডিমেনশিয়াতে যে বিহেভিয়ারাল বা আচরণগত বা ব্যবহারগত যে লক্ষণগুলো দেখা যায়, সেগুলোকে আর্লি ট্রিটমেন্ট করি, অনেক সময় তাতে দেখা যায় যে এতে পেশেন্টের রেসপন্স অনেক ভালো হয়। আর এর ফলে যে আগে যে হসপিটালাইজেশন করে দেয়া, এটাও অনেকটা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি। আর আমাদের যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি আছে, চিকিৎসা পদ্ধতি আছে, সেটা ২ রকম। একটা হচ্ছে যে ওষুধের সাহায্যে চিকিৎসা, যেখানে আমরা ডিপ্রেশনের ওষুধ বা অ্যাংজাইটির ওষুধ বা সাইকোসিসের ওষুধ, এগুলো ব্যবহার করে পেশেন্টকে
চিকিৎসা করার চেষ্টা করছি। আবার হতে পারে যে আপনার নন ফার্মাকোলজিক্যাল মেজার্স, যে ওষুধের বাইরে কিছু ট্রিটমেন্ট পদ্ধতি বা চিকিৎসা পদ্ধতি, যেমন থেরাপি, সাইকোথেরাপি, সোশ্যাল থেরাপি, স্টিমুলেশন ওরিয়েন্টেড থেরাপি। এছাড়াও এডুকেশন বা অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়াবার জন্য ডিমেনশিয়া পেশেন্টদের বাড়ির লোকেদের বা কেয়ার গিভার যারা দেখভাল করেন তাদের সচেতন করার জন্য যদি একটু আমরা তাদেরকে এডুকেশন দিতে পারি, তাহলে তাদের পক্ষে জিনিসটা এই ডিজিজটার সাথে যুদ্ধ করে এগিয়ে যাওয়ার পথটা অনেকটা সুগম হয়ে যায়। আর এর ফলে পেশেন্ট নিজে এবং পেশেন্টের বাড়ির লোকরাও অনেক অনেক উপকৃত হয়। এবার আমি আসছি পার্কিনসন্স ডিজিজে। এই পার্কিনসন্স ডিজিজ হচ্ছে আরেকটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেখানে নিউরোডিজেনারেটিভ প্রসেস শুরু হয় ব্রেনের একটা পার্টিকুলার জায়গায়, সেটাকে আমরা বেসাল গ্যাংলিয়া বলি। তো এই ডিসঅর্ডারে ইউজুয়ালি দেখা যায় যে মোটর সিমটমস, অর্থাৎ হাঁটা চলা এগুলোর খুব অসুবিধা হয়। হাত কাঁপা, শরীর শক্ত হয়ে যাওয়া, ব্যালেন্স না রাখতে পারা, তো স্লো হয়ে যাওয়া, ভীষণ ধীরজ হয়ে যাওয়া। কিন্তু তার সাথে কিন্তু এই ডিজিজে আবার দেখা যায় যে অনেক রকম আচরণগত আর ব্যবহারগত পরিবর্তনও হতে পারে। দেখা যায় যে ৫০% বেশি পেশেন্ট যারা পার্কিনসন্স ডিজিজ থেকে সাফার করছেন তাদের মধ্যে ডিপ্রেশন কিন্তু হতে পারে, বা শুধু ডিপ্রেশন নয়, আরো অনেক সাইকোলজিক্যাল বা আচরণগত চেঞ্জ হতে পারে, যেরকম উৎকণ্ঠা, সাইকোসিস এইসব। এবার মানে আপনার ১/৩ রুগী যাদের পার্কিনসন্স ডিজিজ থেকে যারা সাফার করেন তাদের মধ্যে আবার দেখা যায় যে ডিমেনশিয়াও ডেভেলপ করে যায়, স্মৃতিভ্রংশ হয়ে যেতে পারেন তারা, মেমোরি লস হয়ে যেতে পারে, এবং সেটা আরও কিন্তু একটা বিরাট বোঝার মতো এই পার্কিনসন্স ডিজিজের উপরে যোগ হয়। এবার দেখা যাচ্ছে যে 40% পেশেন্ট যারা এই পার্কিনসন্স ডিজিজে ভুগছেন তাদের মধ্যে ডিপ্রেশন কিন্তু উপস্থিত থাকতে পারে। আর অনেক সময় সেটা কিন্তু আমরা মানে নজর করতে পারি না, অনেক সময় মিস করে যাই। কিন্তু এটাতে নজর করা খুবই দরকারি, কারণ ডিপ্রেশনের ট্রিটমেন্ট করলে আর্লি পেশেন্ট অনেকটাই কিন্তু উপকৃত হয়। আর এই ডিপ্রেশনের কি জন্যে হয় এই পার্কিনসন্স পেশেন্টে, সেটা আমরা মেইনলি বলি দুটো কারণে। একটা হচ্ছে যে পেশেন্টের যে তার ডেইলি আচরণ বা ব্যবহার বা এর মধ্যে পরিবর্তনটা যেটা আসছে, যে তার নর্মাল ফাংশন সে করতে পারছে না দৈনন্দিন জীবনে, তার ফলে তার মধ্যে একটা রিঅ্যাক্টিভ ডিপ্রেশন বা অবসাদ ডেভেলপ করে। আবার অনেক সময় দেখা যায় যে ব্রেইনের একটা পার্টিকুলার জায়গায়, যেটাকে আমরা ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বলি, সেখানে যে ডোপামিনার্জিক যে নিউরোনাল সিস্টেম আসে, সেই নার্ভ সেলগুলো শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু ডিপ্রেশন ডেভেলপ করে যায়। ডিপ্রেশন ছাড়াও অ্যাংজাইটি ডিসঅর্ডারও পার্কিনসন্স পেশেন্টসে ডেভেলপ করতে পারে, যেরকম জেনারেলাইজড অ্যাংজাইটি হতে পারে, ফোবিয়া হতে পারে, অবসেসিভ কম্পালসিভ সিমটমস, সূচিবায়ু বা রিপিটেশন করার প্রবণতা, এসব দেখা যেতে পারে। সোশ্যাল ফোবিয়া হতে পারে, যে বাইরের জগৎকে মুখোমুখি হতে প্রচণ্ড একটা ভয়ের উদ্রেক হওয়া। আবার প্যানিক অ্যাটাকসও হতে পারে যখন পেশেন্টের এই ধরনের এনজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করে। এরপরে আসছি সাইকোসিসে। সাইকোসিস হচ্ছে আরেকটা কমন আচরণগত বা ব্যবহারগত পরিবর্তন, যেটা পার্কিনসন্স ডিজিজ পেশেন্টে ভীষণ কমন। আর এই ধরনের সাইকোসিস যখন ডেভেলপ করে তখন হ্যালুসিনেশন, অর্থাৎ বিভ্রম, এটা ভীষণ দেখা যায়। এবার এই বিভ্রম আপনার অনেক রকম হতে পারে। এটা অডিটরি, মানে কানে কিছু শুনতে পাচ্ছে যেটা সত্যি হচ্ছে না, চোখে কিছু দেখতে পাচ্ছে যেটা সত্যি হচ্ছে না, এরকম হতে পারে। কিন্তু পার্কিনসন্স ডিজিজে ইউজুয়ালি দেখা যায় যে ভিজুয়াল হ্যালুসিনেশন, অর্থাৎ চোখে যে বিভ্রম ঘটা, সেটা বেশি
আহ, দেখা যায় এবং এর ফলে যারা পার্কিনসন্স ডিজিজ পেশেন্ট তারা হ্যালুসিনেশনের সময় অনেক সময় দেখতে পান কোনো মানুষ, কোনো জন্তু জানোয়ার বা কোনো অদ্ভুত দৃশ্য তার সামনে ঘটছে, যেটা কখনো তারা ভয় পেয়ে যান, আবার কখনো তারা কিছুটা মজাও পান। কিন্তু যাই হোক, এটাতে তাদের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়। আর এই ছাড়াও আপনার অ্যাপার্ট ফ্রম যেটা বললাম যে হ্যালুসিনেশন, কিছু ফলস বিলিভ, ভুল সন্দেহ, এগুলো মনের মধ্যে ডেভেলপ করতে পারে পেশেন্টের, যার ফলে সে কিন্তু আরো ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। ইউজুয়ালি দেখা যায় যে বেশি বয়স্ক পেশেন্ট বা যাদের মধ্যে খুব বেশি অ্যাডভান্স করে গেছে পার্কিনসন্স ডিজিজ, যাদের মধ্যে অলরেডি আগে থেকেই ডিপ্রেশন প্রেজেন্ট ছিল বা যাদের মেমোরি লসটা খুব প্রমিনেন্ট, তাদের মধ্যে সাইকোটিক সিমটমসগুলো, লক্ষণগুলো ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি। আমি আগেই বলেছি যে 1/3 পেশেন্ট যারা পার্কিনসন্স ডিজিজে ভুগছেন তাদের মধ্যে দেখা যায় যে মেমোরি লস বা স্মৃতিভ্রংশ এই ব্যাপারটাও অনেক সময় বেরিয়ে আসতে পারে। এবার এই যাদের স্মৃতিভ্রংশ হয়ে যাচ্ছে তাদের অনেক কারণেই হয়। একটা হচ্ছে আমি আগেও বললাম যে ডোপামিনার্জিক সিস্টেমের নিউরন শুকিয়ে যাওয়ার ফলে মেমোরি লস হতে পারে। তাছাড়াও আবার অ্যাডিশনাল মানে এর ওপরে যদি কোলিনার্জিক আর অ্যাড্রিনার্জিক সিস্টেমও এর সাথে ডিজেনারেশন শুরু হয়, যেটা অনেক সময় পার্কিনসন্স ডিজিজের সেকেন্ডারিতেই হতে পারে, তখন আরও এই স্মৃতিভ্রংশ বা মেমোরি ডিস্টারবেন্সগুলো আরও প্রমিনেন্ট হয়ে উঠবে। আরেকটা কথা এখানে বলা দরকার, যেটা সাইকোসিসের কথা আমি আগে বলেছি। পার্কিনসন্স ডিজিজ পেশেন্টকে আমরা যখন ট্রিটমেন্ট করি তখন কিছু কিছু এজেন্ট বা মেডিসিন ইউজ করা হয়, যেরকম লিভোডোপা বা অ্যান্টিকোলিনার্জিক এজেন্টসও আমরা ইউজ করি, যেগুলো কিন্তু এগুলো আমরা ইউজ করি পেশেন্টের সচলন, মানে সে যাতে সচল থাকে, তার চলাফেরার ক্ষমতাটা যাতে ভালো থাকে এই জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে এর আবার একটা সাইড এফেক্ট হয়ে পেশেন্টের সাইকোলজিক্যাল বা আচরণগত, ব্যবহারগত কিছু সিমটম ডেভেলপ করছে। তখন আবার আমাদেরকে সেই ডোজটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করে সেটাকে কমানোর চেষ্টা করতে হয়। তো পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রেও আমরা যদি খুব আর্লি স্টেজে আচরণ বা বিহেভিয়ারগত যে ইয়েগুলো, সিমটমগুলো, সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে পেশেন্টদের রেসপন্সটা অনেক ভালো হচ্ছে এবং তারা অনেক বেশি সচল থাকছেন, অনেক বেশি মেন্টালি অ্যাক্টিভ থাকছেন। আর এই ট্রিটমেন্টটা করার সময় কিন্তু আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। কারণ যেসব পেশেন্টের সাইকোসিস ডেভেলপ করেছে তাদেরকে আমরা অ্যান্টিসাইকোটিক মেডিসিনস দিয়ে সেই সাইকোসিসটাকে কমাবার চেষ্টা করি। এবার অ্যান্টিসাইকোটিক মেডিসিনস যেগুলো, সেগুলো সাইড এফেক্টে আবার অনেক সময় দেখা যায় যে মোবিলিটিটা বা সচল হয়ে যাওয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে। আবার এইদিকে যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে পেশেন্টকে সচল করার জন্য, তার সাইড এফেক্টে আবার দেখা যায় যে পেশেন্টের আচরণগত কিছু পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। এবার এই দুটোকে ব্যালেন্স করে ট্রিটমেন্ট করাটা সত্যিই খুব কঠিন। আমরা যখনই ট্রিটমেন্ট করি খুব সাবধানে পার্কিনসন্স ডিজিজ পেশেন্টদের এই সাইকোলজিক্যাল সিমটমে ট্রিটমেন্ট করতে হয়। আমাদেরকে সবসময় মিনিমাম ডোজ মেডিসিনের ইউজ করতে হয়, যাতে তার সাইড এফেক্টটাও মিনিমাম থাকে এবং পেশেন্টের অন্যান্য অসুবিধাগুলোকে যথাসম্ভব কম রেখে সেইভাবে একটা ফাইন ব্যালেন্স মেনটেন করে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। এটা তো গেল ওষুধের দ্বারা ট্রিটমেন্ট। এছাড়াও আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যাংজিওলাইটিক্সও ব্যবহার করে থাকি যেসব পেশেন্টের অবসাদ বা অ্যাংজাইটি ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে। কিন্তু এছাড়াও কিছু ফার্মাকোলজির বাইরেও থেরাপিউটিক ইন্টারভেনশন করা যায়। থেরাপি, কাউন্সেলিং যাকে সাধারণ ভাষায় বলা হয়, যেখানে পেশেন্টকে সোশ্যাল স্কিলস তার বাড়ানোর চেষ্টা করা হয়, অথবা পেশেন্ট এবং তার বাড়ির লোককে সচেতন করা হয় এই ডিজিজটা সম্বন্ধে, এই রোগটা সম্বন্ধে, এই লক্ষণগুলো সম্বন্ধে, কী কী ধরনের অসুবিধা হতে পারে সেগুলো সম্বন্ধে সচেতন করা হয়।
যার ফলে এইগুলো করলে পেশেন্ট নিজেও অনেকটা বেটার ফিল করেন এবং বাড়ির লোকেদের পক্ষেও বোঝা অনেকটা সোজা হয় যে এই ডিজিজটা কী ধরনের এবং পেশেন্টের এই আচরণগুলো কেন করছে পেশেন্ট, সেটাও তাদের পক্ষে বোঝা অনেক সোজা হয় এবং এর ফলে তাদের ওপর বার্ডেনটা অন্তত কিছুটা লাঘব হয় বলেই আমার